সেকেন্ডলি আমরা যেই টপিকটি আলোচনা করব বা যে টেকনিক নিয়ে আলোচনা করব সেটি হলো ইথনোগ্রাফি। ইথনোগ্রাফি মূলত হচ্ছে এমন একটি টেকনিক যেটা হলো আপগ্রেডেড ভার্সন অফ পার্টিসিপেন্ট অবজারভেশন। অর্থাৎ এতক্ষণ আমরা পার্টিসিপেন্ট অবজারভেশন যেটা বললাম বা আমরা পার্টিসিপেশন অবজারভেশন বলতে যা বুঝিয়েছি সেটারই একটা আপগ্রেডেড ভার্সন হচ্ছে ইথনোগ্রাফি। অর্থাৎ ইথনোগ্রাফিতে কি হয়ে থাকে, পার্টিসিপেন্ট অবজারভেশন তো অবশ্যই হয় এবং পার্টিসিপেন্ট অবজারভেশনে যেই জিনিসগুলা হয় না সেই জিনিসগুলো ইথনোগ্রাফিতে করা হয়। ফর এক্সাম্পল কি আমরা সেটা বলছি। সেকেন্ড বৈশিষ্ট্যে তোমরা দেখতে পাবা সেটা হলো ডিরেক্ট অবজারভেশন, অর্থাৎ ডিরেক্ট অবজারভেশন করতে হয় যেটা পার্টিসিপেন্ট অবজারভেশনেও হয়। দেন ইন্টারভিউ, অর্থাৎ ইথনোগ্রাফিতে তোমাকে কি করতে হবে, পার্টিসিপেন্ট অবজারভেশনের মতো একটি সমাজে মিশে যেতে হবে এবং ইন্টারভিউ নিতে হবে। অর্থাৎ তুমি যদি তোমার ডেটা বা ইনফরমেশন কালেক্ট করতে চাও তোমার রিসার্চের জন্য, তাহলে ইথনোগ্রাফি টেকনিকে তোমাকে অবশ্যই মানুষের সাথে ইন্টারভিউ নিতে হবে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন বা ডেটা তোমাকে কালেক্ট করতে হবে। দেন আরেকটা বৈশিষ্ট্য হলো সেকেন্ডারি ডেটা কালেকশন। অর্থাৎ এথনোগ্রাফিতে শুধুমাত্র ইন্টারভিউ নেয় না, আরও যেটা নেয় সেটা হলো সেকেন্ডারি ডেটা কালেকশন। সেকেন্ডারি ডেটা কালেকশন কি, আমরা সেটা একটু পরে আসছি। সেকেন্ডারি ডেটা কালেকশন তোমাদেরকে সংক্ষেপে একটু বলে নিই। সেটা হলো আমরা যে সরাসরি মাঠ থেকে যে ইনফরমেশন নেব তার পাশাপাশি বিভিন্ন নিউজ পেপার, আর্টিকেল, তারপরে অডিও ক্লিপ অথবা ভিডিও ক্লিপ অথবা বই অথবা ডায়েরি ইত্যাদিগুলো থেকে যখন ইনফরমেশন নেব সেগুলোকে বলা হয় সেকেন্ডারি ডেটা কালেকশন। তাহলে এথনোগ্রাফিতে আমরা দেখতে পাই যে তিনটা জিনিসের সমন্বয় হয়ে থাকে। একটা হলো ডিরেক্ট অবজারভেশন, সেকেন্ডলি হলো ইন্টারভিউ, থার্ডলি হলো সেকেন্ডারি ডেটা কালেকশন। তাহলে এথনোগ্রাফিতে আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে এটা হলো একটা আপগ্রেডেড ভার্সন, মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটি গবেষণা যেটা সবগুলো অ্যাসপেক্ট কভার করার চেষ্টা করে। এবং লাস্টলি যে বৈশিষ্ট্যটা রয়েছে এথনোগ্রাফির সেটা হলো নোট এভরি সিঙ্গেল ডিটেলস। অর্থাৎ তুমি যে পার্টিসিপেন্ট অবজারভেশন করবা এথনোগ্রাফিতে, অর্থাৎ ডিরেক্ট যে অবজারভেশন করতে হবে তোমাকে, সেই অবজারভেশনের প্রত্যেকটা সিঙ্গেল পয়েন্ট তোমাকে নোট করে রাখতে হবে। অর্থাৎ একটা মানুষের উপর যদি তুমি গবেষণা চালাতে চাও তাহলে সেই মানুষটা কখন সকালে উঠে কোন ব্রাশ দিয়ে সে ব্রাশ করে, কোন পেস্ট দিয়ে সে পেস্ট ইউজ করে, দেন সে কি নাস্তা করে, প্রতিদিন নাস্তা সেম আইটেম থাকে কিনা, তারপর মানে এরকম নাস্তা করার পর সে কী করে, সারাদিন কীভাবে দিনাতিপাত করে, রাতে কীভাবে ঘুমোতে যায়, এরকম প্রত্যেকটা সিঙ্গেল জিনিস তোমাকে নোট করে রাখতে হবে এই এথনোগ্রাফি টেকনিকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এথনোগ্রাফি টেকনিক হচ্ছে একটা হলিস্টিক টেকনিক যেখানে কোনো কিছুই বাদ যাওয়ার সুযোগ থাকে না। ঠিক আছে, তাহলে প্রথম দুইটা টেকনিক আমরা বুঝতে পারলাম ফিল্ড রিসার্চের মধ্যে। একটা হলো পার্টিসিপেন্ট অবজারভেশন, আরেকটা হলো ইথনোগ্রাফি। লাস্টলি ফিল্ড রিসার্চের মধ্যে যেই টেকনিকটা রয়েছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টেকনিক, সেটা হলো কেস স্টাডি। এখন কেস স্টাডি কাকে বলে? কেস স্টাডি হলো এমন একটি জিনিস বা এমন একটি টেকনিক যেখানে মূলত কি করা হয়, কোনো একটা সিঙ্গেল স্পেসিফিক ইন্ডিভিজুয়াল অথবা ইভেন্টের উপর গুরুত্ব দেওয়া হয় এবং তোমার গবেষণার জন্য তুমি যে ইনফরমেশন বা ডেটা তোমাকে কালেক্ট করতে হবে সেই জিনিসটা কালেক্ট করা হয় একজন সিঙ্গেল মানুষের উপর বা একজন সিঙ্গেল কোনো একটা ঘটনার উপর ডিপেন্ড করে।
তাহলে কেস স্টাডি বলতে আমরা বুঝতে পারলাম যে কেস স্টাডি হচ্ছে এমন একটি টেকনিক যেখানে মূলত ডেটা বা ইনফরমেশন কালেক্ট করার জন্য কোনো একটা নির্দিষ্ট সিঙ্গেল একটা মানুষকে বেছে নেওয়া হয় অথবা সিঙ্গেল একটা ঘটনাকে বেছে নেওয়া হয়, সেই ঘটনার উপর বা সেই মানুষের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে একটি সামগ্রিক গবেষণা করা হয়ে থাকে। তোমাদেরকে কেস স্টাডির একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবা। মনে করো তুমি গবেষণা করতে চাও যে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ সৌদি আরব, দুবাই, আশেপাশে যে দেশগুলো আছে সেইখানে আমাদের বাংলাদেশের থেকে অনেক মহিলা কাজের লোক হিসেবে, মানে কাজের বুয়া হিসেবে বাসা বাড়িতে কাজ করার জন্য ওই দেশে যায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায়। তো যাওয়ার পর আমরা বিভিন্ন সময় নিউজ রিপোর্টে দেখতে পাই যে তারা বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়। তো এখন তুমি যদি এই জিনিসটার উপর গবেষণা করতে চাও এবং কেস স্টাডির আলোকে তুমি গবেষণা করতে চাও, কেস স্টাডি টেকনিক ফলো করতে চাও, তাহলে তোমাকে ওই যারা বিদেশে গিয়েছেন অথবা এরকম বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, তাহলে তোমাকে ওই মানুষগুলোর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে এবং তার সাথে কথা বলে তুমি তোমার এক্সপিরিয়েন্স নিতে পারবে এবং তার কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন তোমার গবেষণার জন্য তুমি নিতে পারবে। এখন কেস স্টাডিতে যেটা হয়, তুমি শুধুমাত্র একজনকে নিতে হবে এমন কোনো কথা নেই। তুমি এরকম একজন করে তুমি 10টা 12টা বা 3টা 2টা, মানে যতগুলো সম্ভব হয় তোমার নেওয়া, এবং যতগুলা নিলে তোমার রিসার্চ বা গবেষণাটা একটা কমপ্লিট হবে তুমি ততজনকে নিতে পারবে। তাহলে সিঙ্গেল মানুষের লাইফ এক্সপিরিয়েন্স বা সিঙ্গেল একটা ইভেন্ট সম্পর্কে গবেষণা করাই হচ্ছে মূলত কেস স্টাডি। তো কেস স্টাডিতে আরেক যেটা হয় সেটা হলো ইনডেপথ অ্যানালাইসিস। মানে হলো যেখানে তুমি সিঙ্গেল একটা ঘটনা বা সিঙ্গেল একটা ইন্ডিভিজুয়ালের উপর গবেষণা করবা, তাহলে অবশ্যই তোমাকে একদম গভীরভাবে তোমাকে ওই মানুষটার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আসতে হবে। তো এখন এই কেস স্টাডিতে যেগুলো হয় সেগুলো হলো ডিরেক্ট পার্টিসিপেশন হয়ে থাকে, অ্যান্ড ইন্টারভিউ হয়ে থাকে এবং সেকেন্ডারি ডাটা হয়ে থাকে। তাহলে কেস স্টাডিতে তুমি সরাসরিও ডিরেক্ট পার্টিসিপেশনের মাধ্যমে তার কাছ থেকে ইনফরমেশন নিতে পারো, অথবা ইন্টারভিউর মাধ্যমে ফেস টু ফেস ইনফরমেশন নিতে পারো, অথবা অনলাইন ইন্টারভিউর মাধ্যমে তার কাছ থেকে ইনফরমেশন নিতে পারো, অথবা সেকেন্ডারি কোনো ডাটার মাধ্যমে কাছ থেকেও তুমি ইনফরমেশন নিতে পারো। সেকেন্ডারি ডাটা বলতে এখানে বোঝানো হচ্ছে, মনে করো ওই যে উদাহরণটা দিলাম, একজন মহিলা সে মধ্যপ্রাচ্যে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। এখন এইটার উপর যদি কোনো সেকেন্ডারি ডাটা থাকে, অর্থাৎ কোনো একটা আর্টিকেল অথবা কোনো একটা বই অথবা কোনো নিউজ রিপোর্ট, কোনো ভিডিও ক্লিপস অথবা অডিও ক্লিপস, এগুলো হচ্ছে সেকেন্ডারি ডাটা। তখন ওইখান থেকে তুমি তোমার ইনফরমেশন তোমার গবেষণার জন্য নিতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিল্ড রিসার্চ করতে গিয়ে আমাদেরকে মূলত 3টি টেকনিক্স ফলো করতে হয়। এর বাইরেও কেস স্টাডির সাথে আরেকটা টেকনিক আছে যেটা আমি এখানে মেনশন করতে ভুল হয়ে গেছি। সেটা হলো কেস স্টাডির মতোই অনেকটা, সেটা হলো ফোকাস গ্রুপ ডিসকাশন, মানে হচ্ছে FGD, ফোকাস গ্রুপ ডিসকাশন। এটা অনেকটা কেস স্টাডির মতোই। মনে করো তুমি কোনো একটা গবেষণা করতে চাও, আমরা যেটা বললাম যে একটা মানুষ বা একটা সিঙ্গেল ঘটনার মাধ্যমে কেস স্টাডি করা হয়, কিন্তু ফোকাস গ্রুপ স্টাডিতে যেটা করা হয় সেটা হলো একটা মানুষের সাথে যেই ঘটনা ঘটে সেরকম ঘটনা যদি আরও 5টা বা 10টা মানুষের সাথে একই রকম ঘটনা ঘটে থাকে, তাহলে তুমি ওই 5টা বা 10টা মানুষকে একসাথে করে তুমি একটা গ্রুপ করবা এবং সেই গ্রুপের কাছ থেকে তুমি কি করবা, তাদের কাছ থেকে একসাথেই ইনফরমেশনগুলো কালেক্ট করবে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, সেটা হলো মনে করো তোমাদের বাড়িতে অথবা তোমাদের গ্রামের একসাথে 10টা
মহিলা কাজ করতে গিয়েছিলেন সৌদি আরবে অথবা অন্যান্য কোনো মিডল ইস্ট কান্ট্রিতে। তখন তুমি ওই 10টা মহিলার সাথে কথা বলে জানতে পারলে যে 10টা মহিলাই বিভিন্ন শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তাহলে তুমি এখন কি করলা, ওই 10জন মহিলাকে নিয়ে একসাথে বসলা এবং তারা হলো তোমার এক ধরনের একটা গ্রুপ, যারা হচ্ছে তোমার ফোকাসড গ্রুপ, অর্থাৎ তুমি তাদের উপর বিশেষ নজরদারি রাখলা এবং সেই গ্রুপের সাথে একসাথে বসে তুমি সবাইকে এক এক করে সবার কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলল। তাহলে কি হলো, তুমি ওই কেস স্টাডির আরেকটা পর্যায়ে তুমি কি করলা, এটা অনেকটা কেস স্টাডির মতোই ফোকাস গ্রুপ ডিসকাশন। এইখানে তুমি কি করলা, প্রত্যেককে এক এক করে সবাইকে একসাথে নিয়ে সবার কাছ থেকে তাদের ইনফরমেশনগুলো গ্যাদার করলাম। তাহলে আমরা এটা আরেকটা টেকনিক শিখতে পারলাম। তাহলে আমরা প্রথমত শিখতে পারলাম যে ফিল্ড রিসার্চ এবং নন ফিল্ড রিসার্চ দুইটাই হচ্ছে প্রাইমারি ডেটা কালেকশন। ফিল্ড রিসার্চে যেটা করতে হয় সেটা হলো গবেষণার মাঠে যেতে হয়, আর নন ফিল্ড রিসার্চে গবেষণার মাঠে না গেলেও হয়, তুমি ঘরে বসেও কাজ করতে পারো। আর ফিল্ড রিসার্চে তোমাকে আমরা 4টা টেকনিকের কথা বললাম। প্রথমত বললাম পার্টিসিপেন্ট অবজারভেশন, দ্বিতীয়ত বললাম ইথনোগ্রাফি, তৃতীয়ত কেস স্টাডি, লাস্টলি বললাম এফজিডি বা ফোকাস গ্রুপ ডিসকাশন। তো এই গেল ফিল্ড রিসার্চের টেকনিক। এখন আমরা দেখব নন ফিল্ড রিসার্চে কোন কোন টেকনিক ফলো করা হয়। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে নন ফিল্ড রিসার্চ, অর্থাৎ নন ফিল্ড রিসার্চ বলতে বোঝানো হচ্ছে তোমাকে তোমার গবেষণা কর্ম বা গবেষণার ইনফরমেশন কালেক্ট করার জন্য তোমাকে কোথায় যেতে হবে না, ফিল্ডে যেতে হবে না, অথবা তুমি ফিল্ড যেতেও পারো, না গেলেও চলবে, না গিয়েও ইনফরমেশন কালেক্ট করা যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ফিল্ড রিসার্চ, নন ফিল্ড রিসার্চ। তো এইখানে যেটা করা হয় মূলত 2টা টেকনিকের কথা শিখবো আমরা, একটা হলো সার্ভে আর একটা হলো এক্সপেরিমেন্ট। এখন সার্ভে মানে কি, প্রথম যেই টেকনিকটা আছে সেটা হলো সার্ভে। সার্ভে মানে হলো জরিপ, বাংলায় সার্ভে এর অর্থ হলো জরিপ। তো তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নিউজ পেপারে অথবা টিভিতে শুনে থাকবা যে এই জরিপের গবেষণা অনুযায়ী, এই গবেষণার জরিপ অনুযায়ী এই ফল পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি। তো এখন জরিপ আসলে কি, জরিপ কিভাবে করা হয়? তো জরিপটা হলো মূলত এমন একটি মেথড যেখানে কি করা হয়, কালেক্টিং ডেটা ভাস্টলি থ্রু কোশ্চেনিয়ার অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ জরিপের মাধ্যমে যেটা করা হয় সেখানে মূলত কোশ্চেনিয়ার এবং ইন্টারভিউর মাধ্যমে ডেটা কালেক্ট করা হয়। এখন কোশ্চেনিয়ার মানে কি? কোশ্চেনিয়ার মানে হচ্ছে প্রশ্নের সমাহার, কতগুলো প্রশ্ন তোমাকে দেয়া হলো এবং সেই প্রশ্নের উত্তরগুলো তুমি দিয়ে দিলা, এটা হচ্ছে কোশ্চেনিয়ার। আর ইন্টারভিউ মানে কি? ইন্টারভিউ মানে হলো তো কেউ তোমাকে ফেস টু ফেস অথবা অনলাইনে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো এবং সেই প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলা। তাহলে এই জরিপ মানে হলো যখন একজন গবেষক তার গবেষণা কর্মের জন্য কোশ্চেনিয়ার অথবা ইন্টারভিউর মাধ্যমে তোমাকে সংক্ষিপ্ত আকারে কিছু ইনফরমেশন জানার চেষ্টা করে, তখনই সেটাকে বলা হয় সার্ভে। তো সার্ভের একটা প্রধান বৈশিষ্ট্য হলো এটা কখনোই কি বলে ফোকাস গ্রুপ ডিসকাশনের মতো অথবা পার্টিসিপেন্ট অবজারভেশনের মতো বৃহৎ আকারে তোমার কাছ থেকে ইনফরমেশন নিতে চায় না। এটাতে কি করা হয়, এটাতে মূলত সার্ভে রিসার্চে মূলত কি করা হয়, তো একজন গবেষক ইনফরমেশন কালেক্ট করার জন্য কিছু নির্দিষ্ট কোশ্চেনিয়ার এবং কাউকে ইন্টারভিউর মাধ্যমে নির্দিষ্ট কোশ্চেনের মাধ্যমে সেই ইনফরমেশন বা ডেটা কালেক্ট করার চেষ্টা করা হয়।
তো এখন তোমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছ যে পপুলেশন সেন্সাস অথবা পোলস প্রেডিকশন, অর্থাৎ যখন কোনো একটি দেশে জনসংখ্যা জরিপ করা হয় যে আমাদের দেশে জনসংখ্যা লোক সংখ্যা কতজন, তারপরে কতজন পুরুষ, কতজন নারী, কার বয়স কত, অর্থাৎ যুবক বয়সের মধ্যে কতজন আছেন, বৃদ্ধ কতজন আছেন, এই সবগুলো ইনফরমেশন যখন কালেক্ট করা হয় এর জন্য কী করা হয়, কী দরকার হয়, ভাস্টলি কিছু কোশ্চেনের দরকার হয়। ওই কোশ্চেনের উপর ডিপেন্ড করে মূলত এই সার্ভেগুলো করা হয়। আবার বিভিন্ন সময়ে যখন নির্বাচনের সময় আসে তখন তোমরা দেখতে পাও যে নির্বাচনের আগে বিভিন্ন ধরনের জরিপ করা হয় যে নির্বাচনে কোন প্রার্থী বা কোন দল জয়ী হতে পারে, এরকম বিভিন্ন ধরনের জরিপ করা হয়। তো তোমরা বিভিন্ন সময়ে তোমরা এখন কিছুদিন পরেই আমেরিকাতে নির্বাচন হবে, তোমরা এখন নিউজ পেপারে মাঝে মধ্যে দেখতে পারবে যে আমেরিকাতে পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারে, এরকম বিভিন্ন ধরনের জরিপ তারা করে থাকে। তাহলে সার্ভেটা মূলত আমরা বুঝতে পারলাম যে ডেটা কালেকশনের এমন একটি মেথড যেটা করা হয় মূলত কোশ্চেনের অথবা ইন্টারভিউর মাধ্যমে, এবং সেটা করা হয় মূলত নিউমেরিক্যাল ডেটার উপর বেস করে। ঠিক আছে, তাহলে এই হলো সার্ভে। এখন সার্ভের আরেকটা বৈশিষ্ট্য যেটা আমরা একটু আগে বললাম সেটা হলো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ, অর্থাৎ এটা হলো এক ধরনের কোয়ান্টিটেটিভ রিসার্চ যেটা মূলত কী করা হয়, প্রাইমারিলি এমফেসাইজ অন নিউমেরিক্যাল ডেটা, অর্থাৎ নিউমেরিক্যাল ডেটার উপর ডিপেন্ড করে বা নিউমেরিক্যাল ডেটাকে সার্চ করার জন্য, নিউমেরিক্যাল ডেটার উপর এমফেসাইজ করার জন্য, নিউমেরিক্যাল ডেটাকে ভিত্তি করে যে গবেষণাটা চালানো হয় এবং যে গবেষণার ফল প্রকাশ করা হয় সেটাকেই মূলত সার্ভে রিসার্চ বলা হয়ে থাকে। এখন সার্ভে রিসার্চে আমরা একটু আগে যেটা বললাম যে আমরা সার্ভে রিসার্চ করতে গেলে যার কাছ থেকে আমরা ইনফরমেশন নিব তাদেরকে বলা হয় স্যাম্পল বা পপুলেশন, অর্থাৎ আমি যার কাছ থেকে ডেটা বা ইনফরমেশন কালেক্ট করব তাদেরকে বলা হয় স্যাম্পল বা পপুলেশন। এখন ওই স্যাম্পল বা পপুলেশন নির্ধারণ করার জন্য আবার বিভিন্ন টেকনিক ফলো করা হয়। তার মধ্যে দুইটা টেকনিক হচ্ছে মোস্ট পপুলার, একটা হলো র্যান্ডম স্যাম্পল আর একটা হলো স্পেসিফাইড স্যাম্পল। র্যান্ডম স্যাম্পলে যেটা হয়ে থাকে সেটা হলো তুমি র্যান্ডমলি কতগুলো মানুষকে ইচ্ছা অনুযায়ী লটারির মতো করে সিলেক্ট করলা, আর স্পেসিফাইড স্যাম্পলে যেটা হয় সেটা হলো তুমি নির্দিষ্ট কতগুলো মানুষকে সিলেক্টিভ করলা, যেখানে মানুষ কি হয় তোমার নির্ধারিত থাকে আগে থেকে যে আমি ওই মানুষটার কাছ থেকে ইনফরমেশন নেব, ওই মানুষের কাছ থেকে নিব না। তো এই জন্য এই স্যাম্পলিং করার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের টেকনিক ফলো করা হয়। তো আসলে এই গবেষণা বা রিসার্চ হচ্ছে অনেক ভাস্ট একটা এরিয়া, প্রত্যেকটা পদক্ষেপের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্টেপেই তোমাকে বিভিন্ন ধরনের টেকনিক ফলো করতে হয়, বিভিন্ন ধরনের টেকনিক তোমাকে জানতে হয়। তো আমরা যেটা বলছিলাম সেটা হলো সার্ভে রিসার্চে দুইটা মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করা হয়, একটা হলো কোশ্চেনিয়ার আর একটা হলো ইন্টারভিউ। তো কোশ্চেনিয়ারে যেটা হয়ে থাকে মূলত সেটা হলো দুই ধরনের কোশ্চেন থাকে, একটা হলো ওপেন এন্ডেড কোশ্চেন আর একটা হলো ক্লোজ এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেনে যেটা হয় সেটা হলো আমরা এই উদাহরণটা আগেও দিয়েছিলাম, সেটা হলো ওপেন এন্ডেড কোশ্চেন হচ্ছে এমন ধরনের কোশ্চেন যেখানে তোমার ডেসক্রিপটিভ অ্যান্সার দেওয়ার সুযোগ থাকে, আর ক্লোজ এন্ডেড কোশ্চেনে তোমার ইয়েস অথবা নো এইরকম অ্যান্সার দেওয়ার সুযোগ থাকে, এমসিকিউ টাইপের মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের কোশ্চেন থাকে। তো এক্সাম্পল আমরা আবার দিই, সেটা হলো মনে করো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি কি দিয়ে সকালে নাস্তা করেছো, তাহলে তোমার অ্যান্সারটা এরকম হতে পারে তুমি ভাত দিয়ে নাস্তা করেছো, অথবা রুটি দিয়ে নাস্তা করেছো, অথবা স্যান্ডউইচ দিয়ে নাস্তা করেছো। কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে সকালে নাস্তা করেছো কি না, তাহলে তোমার অ্যান্সার কি হবে, ইয়েস অর নো। তাহলে এটা হলো এক ধরনের ক্লোজ এন্ডেড কোশ্চেন, তোমাকে ডেসক্রিপটিভ অ্যান্সার দেওয়ার কোনো সুযোগ থাকে না। সেকেন্ডলি আমরা যেটা বলেছিলাম ইন্টারভিউতে কীভাবে ডেটা কালেকশন করা হয়, একটা হলো অনলাইনের মাধ্যমে আর একটা হলো ফেস টু ফেস তুমি মুখোমুখি হয়ে একজনের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারো, আর অনলাইনের মাধ্যমে কালেক্ট করতে হলে বিভিন্ন মেথড ফলো করা যায়। এখন তো
প্রযুক্তির যুগ, বিভিন্ন ধরনের ওয়ে আমরা জানি, ইমেল থেকে শুরু করে মেসেঞ্জার, স্কাইপি অথবা জুম, যেভাবে ইচ্ছা তুমি অনলাইনে তোমার ইনফরমেশন কালেক্ট করতে পারো। তাহলে প্রথমেই আমরা বুঝতে পারলাম সার্ভে কী জিনিস এবং সার্ভেতে কীভাবে ইনফরমেশন কালেক্ট করা হয়। তাহলে নন রিসার্চ ফিল্ডের সেকেন্ড যে টেকনিক, নন ফিল্ড রিসার্চ সেকেন্ড টেকনিক হলো এক্সপেরিমেন্ট। তাহলে এক্সপেরিমেন্ট কি সেটা আমরা এখন দেখব। এক্সপেরিমেন্ট মানে হচ্ছে ইট ইজ অ্যান আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড সিচুয়েশন টু গেট দ্য রেজাল্ট। অর্থাৎ এক্সপেরিমেন্ট হচ্ছে এমন একটা টেকনিক যেখানে আর্টিফিশিয়ালি একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয় তোমার গবেষণার ফল পাওয়ার জন্য। এখানে যেটা করা হয়, ভ্যারিয়েবলস আর ম্যানিপুলেটেড, অর্থাৎ একটি গবেষণাতে যে ভ্যারিয়েবলগুলো থাকে, আমরা যে ভ্যারিয়েবলের উদাহরণ প্রথমে দিয়েছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলগুলোকে ম্যানিপুলেট করা হয় অর্থাৎ কন্ট্রোল করা হয়। তখন এই কন্ট্রোল করার মাধ্যমে কি করা হয়, একটা আর্টিফিশিয়াল সিচুয়েশন তৈরি করা হয় এবং সেই আর্টিফিশিয়াল সিচুয়েশন কিভাবে কাজ করে সেটা দেখার জন্য জরিপ টেকনিকটা আসলে নেওয়া হয়। তো এখন তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবা। সেটা হলো, তোমরা যখন এক্সাম দাও, পরীক্ষা দাও পরীক্ষার হলে বসে, তো এখন আমি তোমাদের উপর একটা এক্সপেরিমেন্ট করতে চাই। সেটা হলো, তোমাদের মধ্যে দুইটা গ্রুপ করে দিতে চাই। একটা গ্রুপ এসি রুমে বসে ক্লাস পরীক্ষা দিবে, আরেকটা গ্রুপ নন এসি রুমে একদম দরজা জানালা লাগানো অবস্থায় উইদাউট ফ্যান পরীক্ষা দিবে। তাহলে ওই যারা নন এসি রুমে থাকবে বা ফ্যান ছাড়া থাকবে তারা হবে কি কন্ট্রোল গ্রুপ, আর যারা তারা হবে কন্ট্রোল গ্রুপ। আর যাদেরকে আমি এক্সপেরিমেন্ট করতে চাই যে এসি রুমে বসে কারা পরীক্ষা দিচ্ছে, তারা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। তাহলে ওই দুইটা গ্রুপের মধ্যে যখন আমি রেজাল্ট দেখব, পাবলিশ করব, তখন আমি দেখব যে যারা এসি রুমে ছিল তাদের পরীক্ষা ভালো হয়েছে। কারণ কি, তারা তাদের পারিপার্শ্বিক ফিজিক্যাল ওয়ার্ল্ড খুব সহনীয় ছিল, এই জন্য তাদের পরীক্ষা ভালো হয়েছে। তো এই ছিল মূলত এক্সপেরিমেন্ট। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো সেকেন্ডারি সোর্সেস। সেকেন্ডারি সোর্স আমরা আগেই আলোচনা করেছিলাম, একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে সেকেন্ডারি সোর্স বলতে আসলে কি বোঝায়। সেকেন্ডারি সোর্স হচ্ছে এমন একটি নন রিঅ্যাক্টিভ রিসার্চ, ডাজ নট ইনক্লুড এনি ডাইরেক্ট কন্ট্যাক্ট। অর্থাৎ এই রিসার্চে কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট হয় না, এখানে মূলত বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়। সেগুলো কি এখন আমরা দেখব। সেগুলো হলো এই যে সেকেন্ডারি সোর্সের ইনফরমেশনগুলো হচ্ছে এগুলো। ফর এক্সাম্পল নিউজ পেপার, দেন হচ্ছে জার্নালস, পিরিয়ডিক্যালস, অডিও ক্লিপস, ভিডিও ক্লিপস, বুকস, আর্টিকেলস, ডায়েরিজ। অর্থাৎ যখন তোমার কাছে কোনো প্রাইমারি সোর্স থাকবে না ইনফরমেশন কালেক্ট করার জন্য, তখন তোমাকে এই সেকেন্ডারি সোর্সের উপর ডিপেন্ড করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে সম্রাট শাহজাহান সম্পর্কে তোমরা ইনফরমেশন নিয়ে আসো, বা তোমার গবেষণার উদ্দেশ্য যদি সম্রাট শাহজাহান হয়ে থাকে, তাহলে তোমাকে সম্রাট শাহজাহানের সাথে কথা বলা সম্ভব হবে না। কারণ কি, সে এখন বেঁচে নেই। এই জন্য তোমাকে কি করতে হবে, সেকেন্ডারি সোর্সের উপর নির্ভর করতে হবে। তা এখন তুমি যদি ওই সম্রাট শাহজাহানের উপর গবেষণা করতে চাও, তাহলে তোমাকে ওর উপর লেখা কোনো বই অথবা কোনো আর্টিকেল অথবা কোনো অডিও ক্লিপ যদি থাকে, তাহলে তোমাকে ওই বিভিন্ন সেকেন্ড অথবা তার কোনো ডায়েরি, বিভিন্ন এই সেকেন্ডারি সোর্সের উপর ডিপেন্ড করে তোমাকে এই গবেষণাটা পরিচালনা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেকেন্ডারি সোর্স কী এবং কীভাবে সেখান থেকে ডেটা কালেক্ট করতে হয়। এখন আমরা লাস্টলি দেখব যে ইথিক্যাল কনসিডারেশন অফ রিসার্চ মেথোডোলজি। ইথিক্স মানে কি? ইথিক্স মানে হচ্ছে নৈতিকতা। অর্থাৎ তুমি যখন কোনো একটা গবেষণা করবা, সেই গবেষণা করতে গিয়ে তোমাকে কতগুলো মোরালিটি বা কতগুলো নৈতিকতা অবলম্বন করতে হবে। সেগুলো কি?
তার মধ্যে মেজর 5টা নিয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 1 তোমরা দেখতে পাচ্ছ যে ইনফর্মড কনসেন্ট, অর্থাৎ তুমি যখন একটা গবেষণা করবা, মনে করো তোমার গবেষণার জন্য মানুষকে যখন তুমি কোশ্চেন করবা বা প্রশ্ন করবা, তখন তারা তোমাকে যেই কোশ্চেনের অ্যান্সার দিবে তার আগে তুমি ওই ব্যক্তির কাছ থেকে তোমার গবেষণা সম্পর্কে তাদেরকে ইনফর্ম করবা এবং তার অনুমতি সাপেক্ষে তুমি সেই ইনফরমেশনগুলো কালেক্ট করবা। এটা হচ্ছে রিসার্চের একটা মোরালিটি বা ইথিক্স। সেকেন্ড যেই ক্রাইটেরিয়াটা আছে সেটা হলো প্রাইভেসি বা কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ যখন তোমার গবেষণার উদ্দেশ্যে কোনো ব্যক্তি তোমাকে কিছু ইনফরমেশন দিল, সেগুলো গোপন রাখা এক ধরনের ইথিক্স বা মোরালিটি। অর্থাৎ মনে করো তোমার গবেষণার স্বার্থে মানুষ তোমাকে তার ব্যক্তিগত পার্সোনাল অনেক ইনফরমেশন দিয়ে থাকে, ঠিক আছে। এখন তুমি যদি সেগুলো গোপন না রাখো তাহলে তুমি এক ধরনের ইমোরালিটি অ্যাক্ট করে থাকবা। তাহলে তোমার উচিত হবে একজন গবেষক হিসেবে তার প্রাইভেসি রক্ষা করা এবং তার ইনফরমেশনগুলো গোপন রাখা। থার্ডলি হচ্ছে সেফটি। সেফটিটা হচ্ছে তোমার ফিজিক্যাল সেফটি হতে পারে অথবা তোমার সোশ্যাল সেফটি হতে পারে। মনে করো তুমি যদি তোমার কোনো গবেষণার উদ্দেশ্যে কোনো মানুষকে বলো চলেন সমুদ্রের মাঝখানে কি আপনার ইনফরমেশন কালেক্ট করব, তাহলে কি হবে, সমুদ্রের ঢেউয়ে হয়তো বা তোমার ক্ষতি হতে পারে, যে ইনফরমেশন দিবে তারও ক্ষতি হতে পারে। অথবা কাউকে যদি বলো যে 30 তলা বিল্ডিং এর উপর গিয়ে যদি তুমি কোনো ইনফরমেশন কালেক্ট করতে চাও, তাহলে সে তার সেফটি এখানে নিশ্চিত করা হবে না, কারণ হয়তো বা সেই লোকটা ফিয়ার অফ হাইট থাকতে পারে তার, ঠিক আছে, উচ্চতার যে ভয় সেটা থাকতে পারে। তাহলে ওই ব্যক্তিটির সেফটি নিশ্চিত করাও তোমার এক ধরনের মোরালিটির মধ্যে পড়বে। ফোর্থ যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হলো ইমপার্শিয়ালিটি, মানে হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখা। অর্থাৎ মনে করো তোমার কোনো ব্যক্তিকে তোমার পছন্দ না, তাহলে তুমি কি তার সম্পর্কে ভুল ইনফরমেশন দিবা? না, তোমার একজন গবেষক হিসাবে একদম সত্য ইনফরমেশন এবং কোনো রকমের পার্শিয়ালিটি ছাড়া সত্য ইনফরমেশনগুলো কালেক্ট করাই হচ্ছে তোমার দায়িত্ব। এই ইম্পার্শিয়ালিটিকে ম্যাক্স ওয়েবার নামেন সমাজবিজ্ঞানী ভ্যালিউ নিউট্রালিটি হিসেবে আখ্যায়িত করেছেন, ঠিক আছে। লাস্ট যে ক্রাইটেরিয়াটা সেটা হলো অরিজিনালিটি। অরিজিনালিটি বলতে বোঝানো হচ্ছে তুমি যখন কোনো একটা বিষয়ে গবেষণা করবা, সেই গবেষণাটা যেন তোমার একদম অরিজিনাল একটা কাজ হয়, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি যদি অন্যের গবেষণা চুরি করে এনে নিজের নামে চালিয়ে দাও, তাহলে সেখানে তোমার ইথিক্স বজায় থাকবে না। এগুলোই হচ্ছে মূলত ইথিক্যাল কনসার্ন অফ রিসার্চ, অর্থাৎ গবেষণা করতে গেলে তোমাকে কি কি ইথিক্স বা মোরালিটি ফলো করতে হবে, এগুলো তোমাকে দেখানো হলো।